আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান তিনি দিল্লিতে যাচ্ছেন। পত্রপত্রিকার পক্ষ থেকে বলা হচ্ছে যে ভারতের নিরাপত্তা উপদেষ্টা জনাব অজিত দোভালের নিমন্ত্রণে বা আমন্ত্রণে তিনি সেখানে যাচ্ছেন। এটা কোনো দ্বিপাক্ষিক বৈঠক না আপাত দৃষ্টিতে। এর কারণ হলো যে এশিয়ার কয়েকটি দেশ মিলে মার্কিন স্বার্থ সংরক্ষণের জন্য প্রশান্ত মহাসাগরীয় উপকূলে তাদের শক্তি বৃদ্ধি করার জন্য 2023 সনের দিকে একটি সংগঠন করেছিল ভারতের নেতৃত্বে। তো সেই যে সম্মেলন, সেই সম্মেলনের বৈঠক দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর যেহেতু স্বাগতিক দেশ অর্থাৎ ভারত এই বৈঠকটির আয়োজন করেছে, সে কারণে ধরে নেওয়া হয় যে ভারত সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ বা নিমন্ত্রণ পেয়েই সেখানে সবাই যাচ্ছেন। বাংলাদেশের জন্য এই বৈঠকটি বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। প্রথম কারণ হলো যে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে এই প্রথমবারের মতো জনাব অজিত দোভাল, ভারতীয় কর্মকর্তা, এবং এই যে বে অফ বেঙ্গলের যে প্যাক্ট, নিরাপত্তা প্যাক্ট, যেটাকে প্রমোট করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের নেতৃত্বে এখানে চীনের একটা যাকে বলা হয় প্রতিপক্ষ তৈরি করে বা চীন বিরোধী একটা ওয়াল, গ্রেট ওয়াল তৈরি করার চেষ্টা করছেন সমুদ্রে। তো সেই বৈঠকটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এই কারণে যে চীনের সঙ্গে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক যে দহরম মহরম সম্পর্ক, সেই সম্পর্কের প্রেক্ষিতে হঠাৎ করে এরকম একটি বৈঠক এবং সেই বৈঠকে নিমন্ত্রণ পাওয়া বা নিমন্ত্রণ গ্রহণ করা, এটি কোনো চারটিখানি বিষয় নয়। দ্বিতীয়ত, আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের সঙ্গে আমেরিকার একটি নিরাপত্তা সমঝোতা স্বাক্ষর হয়েছে, আর ভারতের সঙ্গে একটি কৌশলগত, এখানে সমঝোতা নয়, কৌশলগত সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ফলে দৃশ্যত যে ট্রেড ওয়ার, বাণিজ্য যুদ্ধ চলছে ভারতের সঙ্গে আমেরিকার, সেই যুদ্ধের বিপরীতে কিন্তু তাদের যে সামরিক সম্পর্ক, এটা কিন্তু নষ্ট হয়নি। এবং সেই সম্পর্কটি চীনকে কেন্দ্র করে, সেই সম্পর্কটি মার্কিন স্বার্থ এবং ভারতের স্বার্থকে কেন্দ্র করে সম্ভবত হোয়াইট হাউস এখানে কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না। আর তৃতীয় ফেজে এসে এরকম একটি সম্মেলন এবং সেই সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ। এবং আপনারা জানেন যে এই সম্মেলনটি যখন হচ্ছে তার কিছুদিন আগে জনাব আলী রিয়াজ, জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের দক্ষিণ হস্ত, এবং জনাব খলিলুর রহমান তিনিও সম্ভবত আমেরিকা ভ্রমণ করে এসেছেন। এর বাইরে দিল্লিতে পরপর 2 দফা এখানে সন্ত্রাসী হামলা হয়েছে। স্পষ্টতই এর জন্য পাকিস্তানকে দায়ী করছে ভারত। আর পাকিস্তানের হাত ধরে বাংলাদেশকে ফুটপ্রিন্ট হিসেবে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী ব্যবহার করছে বা করতে পারে বা করা হবে, এরকম একটি ধোঁয়া তুলে, অভিযোগ তুলে বাংলাদেশের সরকারকে নাস্তানাবুদ করার জন্য যে দিল্লির প্ল্যান এবং প্রোগ্রাম যেখানে তুমুল বিক্রমে এগিয়ে চলছে, ঠিক সেই সময়টাতে জনাব খলিলুর রহমানের এই বৈঠক নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ। আমি শুধুমাত্র সম্ভাবনা এবং শঙ্কার কথাগুলো বলছি। আপনারা সবাই জানেন যে পাকিস্তান নেভি, মানে নৌবাহিনীর প্রধান, তিনি বাংলাদেশ সফর করেছেন। আর গত 50 বছরের মধ্যে, অর্থাৎ স্বাধীনতার পরে এই প্রথম কোনো নেভাল শিপ, নৌবাহিনীর কোনো জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। এটি যে কোনো কারণে ভারতের মাথা ব্যথার কারণ, যে কোনো বিচারে এটি ভারতের চক্ষু চড়ক গাছ হওয়ার যথেষ্ট কারণ রয়েছে, এবং এটি দিল্লি কোনো স্বাভাবিকভাবে নেয়নি। এরপর পাকিস্তানের জেনারেলদের ঘন ঘন বাংলাদেশ ভ্রমণ এবং বিশেষ করে পাকিস্তান সেনাবাহিনীর
দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি বাংলাদেশ ভ্রমণ করে গেছেন এবং হাতে লাঠি সহকারে মাথায় ক্যাপ দিয়ে অনেকটা সামরিক কায়দায় যেভাবে তিনি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে বৈঠক করেছেন, আর সেই বৈঠকের পরে আবার আমাদের সেনা সদরের সঙ্গে তার যে বৈঠক, এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর হাত ধরে, মানে এই ঘটনাগুলোর হাত ধরে ভারতের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা আমাদের সীমান্ত অঞ্চলে তাদের যে সকল গ্যারিসন বা তাদের সামরিক ঘাঁটি রয়েছে, সেই সামরিক ঘাঁটিগুলোতে তারা শক্তি বৃদ্ধি করেছে এবং তারা ব্যক্তিগতভাবে সেখানে ভ্রমণ করেছে। এবং ভারতের যে উত্তর পূর্বাঞ্চলীয় কমান্ড, নর্থ ইস্ট যে কমান্ড রয়েছে সেনাবাহিনীর, সেই কমান্ডের যিনি কমান্ডার এবং ভারতীয় সেনাবাহিনীর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি পার্সোনালি ব্যক্তিগতভাবে কলকাতাতে এসেছেন, শিলিগুড়ি এসেছেন, আসামে এসেছেন। তো এই অঞ্চলে ত্রিপুরাতে এসেছেন, এই অঞ্চলে এসে তিনি রাত্রি যাপন করেছেন এবং তার সামরিক কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। এটা কোনো ছেলে খেলার বিষয় নয়। বিশ্বের এত বড় একটি সামরিক বাহিনী, তাদের প্রতিটি পরিকল্পনা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, এবং বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব এবং সংঘাত করার জন্য তাদের এইরকম রণপ্রস্তুতি একেবারে একটি অসম্ভব একটা বিষয়। তো নিঃসন্দেহে এখানে তারা পাকিস্তান এবং চীনকে বাংলাদেশের সঙ্গে মিলিয়ে ফেলেছে এবং তারা ভয় পাচ্ছে যে বাংলাদেশের মাটি ব্যবহার করে চীন এবং পাকিস্তান পৃথক পৃথকভাবে অথবা সম্মিলিতভাবে যদি ভারতে অশান্তির সৃষ্টি করে, ভারতের বিচ্ছিন্নতাবাদীদেরকে প্রমোট করে এবং ভারতের সঙ্গে যুদ্ধ শুরু করে দেয়, তাহলে ভারত কি ভয়াবহ পরিণতির দিকে পড়বে। এই বিষয়গুলো তারা অত্যন্ত গুরুত্ব সহকারে তাদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এবং রিজিওনাল কমান্ড কাউন্সিল সহ গ্যারিসনগুলোতে অর্থাৎ ক্যান্টনমেন্টগুলোতে তারা এই বিষয়গুলো নিয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে। অন্যদিকে হঠাৎ করে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে তারা যেভাবে প্রমোট করছে, যেভাবে তারা ছেড়ে দিয়েছে এবং যেভাবে ভারতের মদদে সর্বশক্তি নিয়োগ করে বিশ্ব মিডিয়াতে শেখ হাসিনাকে তুলে ধরা হয়েছে, ইট মিনস, এর অর্থ ভারত বাংলাদেশের যে কোনো বিষয়কে এখন তাদের অন্য আন্তর্জাতিক যে কোনো বিষয়ের চাইতে গুরুত্ব দিচ্ছে। এবং এখানে যারা ক্ষমতা আছে, আগামীতে যারা ক্ষমতা আসবে, তাদের ব্যাপারে ভারতের আগ্রহ এখন চরমে। কোনো অবস্থাতেই ভারত বাংলাদেশের কোনো ঘটনাকে রাজনৈতিক পট পরিবর্তন বা এই যে বর্তমানে যারা ক্ষমতা আছেন তাদের কোনো কর্মকে তারা এখন অ্যাভয়েড করতে চাচ্ছে না, কিংবা এই কর্মকে তারা কোনো অবস্থাতেই নিজেদের হুমকির বাইরে সে রাখছে না। তো এইগুলো ছাড়াও সামনে যদি আমরা এই সামরিক পয়েন্ট অফ ভিউ ধরি, এগুলো ছাড়াও বাইরে যে সকল বেসামরিক বিষয়াদি রয়েছে, বিশেষ করে সামনে নির্বাচন, শেখ হাসিনার মামলার রায়, অন্যান্য মামলাগুলো, বিএনপির ভবিষ্যৎ অবস্থা, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের বর্তমান অবস্থা, আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসন অথবা আওয়ামী লীগের যে রাজনীতির অন্তর্জলী যাত্রা, এই পুরো বিষয়গুলো আগামীতে আলোচনা করার জন্যে যে একটা উইন্ডো তারা খুলতে চাচ্ছে দিল্লি, তার প্রেক্ষিতে এই যে জনাব খলিলুর রহমান দিল্লিতে যাচ্ছেন, এরকম একটা বৈঠক সেখানে হতে পারে সাইড লাইনে। এ গেল এক। 2 নম্বর হলো যে ভারত এখানে খুব কঠোর অবস্থানে যেতে পারে, একেবারে 1-2, যে আমাদের হাতে এই দেখো তোমাদের প্রমাণ আছে, তোমাদের মাটি ব্যবহার করে এই কাজগুলো হচ্ছে, তোমাদের দেশে এই জিনিসগুলো হয়েছে এবং গত 14 মাসে তোমরা তোমাদের জনগণ দ্বারা এবং তোমাদের বন্ধু রাষ্ট্রের দ্বারা তোমরা এই কাজগুলো করেছো, দিস ইজ দ্য ডকুমেন্ট। নাও ভবিষ্যতে তোমরা যেন আমাদেরকে দায়ী করতে না পারো, এই জন্যে তোমরা যে কাজকর্মগুলো করেছো এটা আমরা কূটনৈতিক চ্যানেলে তোমাদের সঙ্গে একটা সমঝোতা করতে চাচ্ছি, স্টপ ইট, আদারওয়াইজ ইট উইল বি প্রিন্টেড ইন দ্য ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ, তখন আর আমাদের পিছনে ফেরানোর কোনো সুযোগ থাকবে না এবং তোমাদেরকে কোনো অবস্থাতে আমরা সাহায্য করতে পারবো না, যখন এটা একটা একেবারে সম্মুখ একটা
মানে যাকে বলা হয় সমর শুরু হয়ে যাবে। তো এই যেগুলো আমাদের কেবলই মাত্র প্রেডিকশন। উনি ওখানে যাবেন, যাওয়ার পরে বাংলাদেশের পক্ষ থেকে যা বলা হোক বা না হোক, কিন্তু ভারতের পক্ষ থেকে এইগুলো চুলচেরা বিশ্লেষণ করা হবে। তাদের কূটনৈতিক চ্যানেলগুলো, তাদের সরকারি যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা, এবং একই সঙ্গে ভারতীয় মিডিয়া। আর আওয়ামী লীগের যারা লোকজন আছেন তারা তো মোটামুটি প্রচার করার জন্য একেবারে উন্মুখ হয়ে বসে আছেন। তো দেখা যাক কত ধানে কত চাল হয়, কোথাকার চাঁদ কোথায় উঠে, আর কোথাকার সূর্য কোথায় গিয়ে অস্ত যায়। মহান আল্লাহ আমাদের সঙ্গে। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন। আমি যখন এই ভিডিওটি করছি তখন এই ভাষণটি অতীতকাল, এবং আমরা সাধারণ চিন্তা ভাবনা করে এই ভাষণের যে প্রেক্ষাপট, সে প্রেক্ষাপটটা বলতে গেলে ভুলে গিয়েছি। অল্প সংখ্যক কয়েকটি পয়েন্ট নিয়ে রাজনৈতিক দলগুলো বিতর্ক করছে এই ভাষণকে কেন্দ্র করে। এর বাইরে এই ভাষণের যে তাৎপর্য, স্থানকাল পাত্র এবং এই ভাষণটির যে ভবিষ্যৎ, সেটি নিয়ে আসলে আমরা চুলচেরা বিশ্লেষণ কেউ করছি না। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে ভাষণটি আগামী দিনে বাংলাদেশের জন্য একটি ইতিহাস হয়ে থাকবে বিভিন্ন কারণে। আপনারা জানেন যে আমাদের দেশের যে রাজনৈতিক নেতৃবৃন্দ তারা যে সংবাদ সম্মেলন করেন, সেই সংবাদ সম্মেলনগুলো সাধারণত সন্ধ্যা রাতে হয়, কিংবা ধরুন সকালবেলা হয়। কিন্তু ভর দুপুরে যখন মাথার উপরে সূর্য আলো দিচ্ছে মধ্য গগনে, সেটা শীতকালে হোক কিংবা গ্রীষ্মকালে হোক, রাজনৈতিক দলগুলো কখনো সংবাদ সম্মেলন করে না বা জাতির উদ্দেশ্যে কোনো বক্তব্য দেয় না। কিংবা আমাদের দেশে যে নাটক, সিনেমা, যাত্রা, পালা যা কিছু বলেন, কখনো এরকম দুপুরবেলা হয় না। ভর দুপুরে আমাদের দেশে সাধারণত চৈত্র মাসে অগ্নিকাণ্ড হয়, শীতকালেও হয়, আর গভীর রাত্রে হয়, প্রচণ্ড গভীর রাত্রে। আমাদের দেশে বিএনপি জমানাতে মাঝে মধ্যে এরকম সংবাদ সম্মেলন হতো গভীর রজনীতে, এবং তার ফলাফল 2001 থেকে 2006-এর মধ্যে বিএনপির এই কালচারটি বিএনপিকে কোথায় নিয়ে গেছিল, একটা 111-এর মাধ্যমে আমরা সেটা দেখতে পেরেছি। তো সেই দিক থেকে যদি আপনি বিচার করেন, বিশ্লেষণ করেন, তাহলে আমাদের দেশে যখনই কোনো মানে সচরাচর যে ঘটনাগুলো ঘটে না, তার পরিণতি মানুষকে কতটা যাকে বলা হয় বিব্রত করে, বিপদের মধ্যে ফেলে, এবং পুরো দেশ জাতির জন্য কতটা ক্ষতিকর হয়, তার একটা বাস্তব নমুনা আপনারা দেখেছেন শেখ হাসিনার সংবাদ সম্মেলনের মাধ্যমে। শেখ হাসিনা তার ক্ষমতাকালে সংবাদ সম্মেলনটিকে একটি মানে আর্ট অফ পলিটিক্স হিসেবে তিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। এটি হয়ে গেছিল একটি বিনোদন মাধ্যম, এবং সাংবাদিকরা সারা বছর অপেক্ষা করতেন বা সারাক্ষণ অপেক্ষা করতেন কবে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সংবাদ সম্মেলন হয়, এবং তারা সেখানে গিয়ে মনের আনন্দে শেখ হাসিনার প্রশংসা করবেন, এবং শেখ হাসিনার যারা শত্রু তাদেরকে গালাগাল দেবেন, তাদের 14 গোষ্ঠী উদ্ধার করবেন। এবং এই কাজ করতে করতে সাংবাদিক এবং কলাকৌশলী এবং শেখ হাসিনা তাদের সবারই এই পুরো বিষয়টিকে জীবনের একটা অপরিহার্য অঙ্গ বলে মনে হতো। তারা ভাত খাবেন কি খাবেন না, ঘুমাবেন কি ঘুমাবেন না, বা জীবনের অন্য কোনো প্রয়োজনীয় কর্ম করবেন কি করবেন না, তার চাইতেও সেই সংবাদ সম্মেলনটির আয়োজন করা, কথা বলা, এটাকে নিয়ে সেলিব্রেট করা, উৎসব পালন করা, ওটি আওয়ামী লীগের সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কার্যকালের যত যাকে বলা হয় গুরুত্বপূর্ণ কর্ম, এবং তার সঙ্গে সঙ্গে তার অনুগত বিশ্বস্ত যারা সাংবাদিক ছিলেন তাদের জীবনের অঙ্গ হয়ে গিয়েছিল। এর প্রেক্ষিতে দেখুন যে কথাটি বলা হয় যে তোমার যেখান থেকে শুরু সেখানে তোমার শেষ হবে। যে সংবাদ সম্মেলন দিয়ে শেখ হাসিনা আত্মতৃপ্তি পেতেন, ঠিক সেই সংবাদ সম্মেলনে অনাহতভাবে আনএক্সপেক্টেডলি এমন একটি ঘটনা ঘটল, যে ঘটনা একটি সরকারের পতনকে অনিবার্য করে তুলল। দ্বিতীয় যে ঘটনা হলো যে আওয়ামী লীগ সরকারের জমানাতে তারা সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করত কোর্ট কাছারির মাধ্যমে তাদের ইচ্ছাটাকে তারা প্রতিফলিত করত। তারা এই জাতির উপর যা কিছু চাপাতে চেয়েছে, প্রতিপক্ষকে যেভাবে সাজা দিতে চেয়েছে, অপদস্থ করতে চেয়েছে, সব কিছুর মূলেই তারা আইন আদালত, কোর্ট কাছারি, বিশেষ করে আইন মন্ত্রণালয়কে তারা
ব্যবহার করার চেষ্টা করেছে। এবং এই একটি ঘটনার ফলে দেখা গেল যারা আইন মন্ত্রণালয়ে চাকরি করতেন, আইনমন্ত্রী ছিলেন, কিংবা সরকার খুব ঘনিষ্ঠ জন হিসেবে বোথ জুডিশিয়ারির যে বার এবং বেঞ্চে যারা নেতৃত্ব দিতেন, তারা নিজেদেরকে মনে করতেন কিং রিং, মানে কিং অব দ্য রিং, বা তাদের চেয়ে আসলে ক্ষমতাধর কেউ নেই। ফলে যখন এই আন্দোলন নিয়ে একটা হাইকোর্টের রায়ের দরকার ছিল এবং সেই রায়টি শেষমেশ দেওয়া হয়েছিল, কিন্তু সংশ্লিষ্ট বিচারক যারা একেবারে সুখ স্বপ্নে বিভোর ছিলেন এবং তারা মনে করেছিলেন 2041 সন পর্যন্ত তাদের সেই সুখ স্বপ্নে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। তারা যখন মনে করছিলেন যে তাদের কর্মজীবন শেষ হওয়ার পর তারা মন্ত্রী হবেন, এমপি হবেন, ঠিক সেই সময়টিতে হঠাৎ করে তারা যে রাগ হয়ে গেলেন বা তারা যে উষ্মা দেখালেন, এটির পরিণতিতে রাজপথ যেভাবে উত্তপ্ত হয়ে পড়েছিল, সেই উত্তপ্ত রাজপথই কিন্তু আওয়ামী লীগ সরকারের পতন ডেকে নিয়ে আসছিল। এত কথা বলার যে মূল কারণ সেটি হলো বর্তমান সরকার শেখ হাসিনার সরকারের পর এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, তারা যে জিনিসগুলোকে নিজেদের সম্পদ মনে করে আসছিল সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক পরিচিতি। আপনারা ইতিমধ্যে জানেন যে তার সেই আন্তর্জাতিক পরিচিতি এখন তার জন্য বুমেরাং হয়ে পড়েছে। 2 নম্বর হলো যে তিনি বিদেশি গণমাধ্যমে অহরহ বক্তব্য দেন এবং প্রতিনিয়ত ফ্রিকুয়েন্টলি বিদেশ যাতায়াত করেন। এই দুটো জিনিস তার জন্য বুমেরাং হয়ে পড়েছে। থার্ডলি হলো তিনি কথা বলতে পছন্দ করেন, কথা শোনার চাইতে তিনি কথা বলতে পছন্দ করেন ইংরেজি এবং বাংলায়। এবং তিনি আজকের এই অবস্থানে এসেছেন, তার পিছনে তার শব্দচয়ন, তার কথা বলার যে আর্ট, এটি একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি খুব সহজে মানুষকে কনভিন্স করতে পারেন, মানুষের মনে বিশ্বাস স্থাপন করতে পারেন এবং মানুষের সেই বিশ্বাসকে পুঁজি করে তিনি তার কাঙ্ক্ষিত মাকামে বা গন্তব্যে তিনি পৌঁছে যেতে পারেন। তার যে গ্রামীণ ব্যাংকটি, এটি ছিল অ্যাবসলিউটলি এ মোটিভেশনাল ইনস্টিটিউশন। তিনি তার সহযোদ্ধা যারা আছেন, গ্রামীণ ব্যাংকের যারা কর্মকর্তা কর্মচারী আছেন এবং যারা গ্রাহক, তাদের সবাইকে মোটিভেট করতে পেরেছিলেন। এই মোটিভেশন দিয়েই তার জীবনের সফলতা। তিনি যে এখন সারা দুনিয়াতে 3-0 থিওরি নিয়ে ছুটছেন এই 18 মাস আগ পর্যন্ত, মানে তিনি এই যে ক্ষমতা 18 না, ঠিক 14 মাস। তো এই যে 14 মাস সময় তার, এই 14 মাস সময়ের আগে এই 3-0 থিওরি ছিল সারা পৃথিবীর বিস্ময়। এখানে ইটালির কোনো বিখ্যাত ক্লাব, ফ্রান্সের রাজ দরবার, কিংবা ফ্রান্সের মন্ত্রী পরিষদ, প্রেসিডেন্সিয়াল প্যালেস, ইটালি, আমেরিকা, সৌদি আরব, এমনকি ভারত, এদের ক্ষমতার কেন্দ্রগুলোতে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার 3-0 থিওরি সেখানে একটা বিস্ময় তৈরি করেছিল, যা এখন এই সময়টিতে এসে ঠাট্টা মশকরার কারণ হয়ে গেছে। 3-0 মানে কেউ যদি পরীক্ষায় ফলাফল 0 করে তো তাকে একটা গোল দেওয়া হয় যে তুমি এটা 0 পেয়েছো, ডিম পেয়েছো। আর যখন মানুষ খুবই খারাপ করে তখন তাকে 3টা 0 দেওয়া হয়। ওই 3টা 0 যেটা নেতিবাচক অর্থে, সেই নেতিবাচক অর্থে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আবিষ্কার 3-0 থিওরি, এটি এখন পর্যবসিত হয়েছে। তো যেটা বলছিলাম যে তিনি তার যে আত্মবিশ্বাস, তিনি মানুষকে কনভিন্স করতে পারেন, তিনি যা বলেন মানুষ বিশ্বাস করে এবং মানুষ রিয়্যাক্ট করে না, অ্যাক্ট করে। তার সেই যে কথা বলার ধরন এবং প্রকৃতি গত 14টি মাসে তার জন্য বুমেরাং হয়ে পড়েছে। তিনি যে কয়বারই এই গত 14 মাসে বিদেশে গিয়ে বক্তব্য দিয়েছেন, সাক্ষাৎকার দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমে, এগুলো সব কিছু তার জন্য বুমেরাং হয়ে পড়েছে এবং সব জায়গাতে তিনি একটা না একটা বিতর্ক তৈরি করে ফেলেছেন। তিনি যে কয়বারই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, প্রায় সবগুলো ভাষণই নানা রকম বিতর্ক তৈরি করেছে, বিভেদ এবং বিসংবাদ তৈরি করেছে। এবং সর্বশেষ তিনি যে ভাষণটি দিলেন, এই ভাষণটি তার অতীতের সমস্ত ভাষণগুলোকে রেকর্ড একেবারে ব্রেক করে, পরাজিত করে এক নতুন বিস্ময়কর বিতর্ক তৈরি করে ফেলেছে। প্রথমত এটি একটি মানে সময় নির্বাচনী, আমি বলবো দুপুরে এই সময়টি নির্বাচন করা হয়েছে। কেন করা হয়েছে, কী কারণে করা হয়েছে এটি বলতে পারবো না। আপনারা জানেন যে 13 তারিখে সারা বাংলাদেশে আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করেছিল। তো এত বড় একটা লকডাউনের বিপরীতে যখন
সারা বাংলাদেশ অচল। এবং আওয়ামী লীগের পতনের পরে 13ই নভেম্বর তারিখে বাংলাদেশে যা কিছু হয়েছে এটা মানুষ কল্পনাও করতে পারেনি। আওয়ামী লীগের লোকজন সাহসী, এতটা সাহসী হয়ে পড়েছে যেটা বিস্ময়কর। এতটা সাহসী তারা কি করে হলো, কোথায় পেল এই সাহস? এসব নিয়ে যখন কথাবার্তা হচ্ছে, যখন পদ্মা সেতু, ঢাকা বরিশাল সড়ক, বৃহত্তর ফরিদপুরের সমস্ত রাস্তাঘাটে যখন আওয়ামী লীগের লোকজন ঢাল সুরকি থেকে শুরু করে আমাদের যে সকল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুরো রাষ্ট্র ব্যবস্থাকে মাহরুম, অসহায় করে তুলেছে, ঠিক সেই সময় যখন ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে তিনি ভাষণ দিবেন, তখন লোকজন কোনটা আশা করেছে? যে তিনি হয়তো আওয়ামী লীগের বিরুদ্ধে বলবেন, তিনি হয়তো রাগ করে বলবেন আমি চলে যাচ্ছি, তিনি হয়তো বলবেন যে আপনারা নতুন কাউকে দেখেন, এই ধরনের কথাবার্তা। আদারওয়াইজ দুপুরে এই ধরনের ভাষণ হতে পারে না, মানুষের যে এক্সপেকটেশন। দ্বিতীয়ত, যে ওই সময়টা তার প্রেস সচিব তিনি বললেন যে মানুষ এই যে লকডাউনে অংশগ্রহণ করেছে বলে যে কথাবার্তা বলা হচ্ছে, বা মানুষ যে ঘর থেকে বেরোচ্ছেন, আজকে রাস্তাঘাট ফাঁকা, এর মূল কারণ হলো তারা সবাই ঘরে বসে আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য শোনার জন্য। এতে করে ওনার বক্তব্যের মান কতটা বাড়লো, তার চেয়ে বড় ব্যাপার হলো যে বাংলাদেশে যে লকডাউন বাস্তবায়ন হচ্ছে, মানুষ যে অংশগ্রহণ করছে এবং মানুষ যে ঘরে আছে, এই কথাটা ওনার প্রেস সচিব একেবারে সিল মেরে সেটা প্রমাণ করে দিলেন। তো যেটা বলছিলাম যে তিনি এই ভাষণটা কেন 13 তারিখে দিতে গেলেন? উনি যে বিষয়গুলো বলবেন সে বিষয়গুলো তো পুরনো, সেটা 12 তারিখে বলতে পারতেন, সেটি 13 তারিখ রাতে বলতে পারতেন, এমনকি 14 তারিখে বলতে পারতেন। কিন্তু উনি যখনই 13 তারিখ দুপুরবেলাকে টার্গেট করেছেন, ইট মিনস তিনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছেন। তার একটি বক্তব্য যেটা আশা সঞ্চার করেছিল, হতাশা সঞ্চার করেছিল, বা মানুষকে উৎসাহী করেছিল সেই সব বিষয়, যে সমস্ত বিষয় আমি ইতিপূর্বে বললাম, যে তিনি চলে যাবেন, তিনি আর থাকবেন না, তিনি রণে ভঙ্গ দিবেন, অথবা তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে খুব রাষ্ট্রিক অ্যাকশনে যাবেন, খুব রাগ হয়ে যাবেন, জরুরি অবস্থা জারি হবে, ইত্যাদি ইত্যাদি নানা রকম যে বিষয় নিয়ে মানুষ শঙ্কা করেছিল, তিনি তার ধারে কাছে গেলেন না। দ্বিতীয়ত, তিনি সেই দিন যে ঘোষণা করলেন জুলাই সনদ সম্পর্কে, তার বাস্তবায়ন সম্পর্কে, নির্বাচন সম্পর্কে, গণভোট সম্পর্কে, এটি বাংলাদেশের জন্য বলতে গেলে একটা নতুন অশনি সংকেত তৈরি করে ফেলল। এবং সেই অশনি সংকেতের কারণে জামাত এবং বিএনপির মধ্যে যে বিভেদ এবং বিসংবাদ এখন চরমে। এখন দৃশ্যত আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে সরকারের সঙ্গে যারা কোঅপারেশন করছিল, তারা অস্থিরতায় ভুগছে। ওনার ভাষণের সঙ্গে সঙ্গে জামাত প্রতিক্রিয়া দেখালো, বিএনপি প্রতিক্রিয়া দেখালো নেতিবাচক। এবং এই ভদ্রলোকে যা যা বলার, সেই প্রতারণা থেকে শুরু করে অন্য যে সকল, প্রতারক বলা থেকে শুরু করে অন্য যে সকল কথাবার্তা, বিশ্বাসভঙ্গ করা, প্রতারণা করা, এই সকল কথাবার্তা বিএনপি বলল সকালবেলা, ভাষণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে। আর পরবর্তীতে দেখা গেল আবার সম্মেলন করে তাকে ধন্যবাদ জানানো হলো কন্ডিশনালি। এই যে একটা আনপ্রেডিক্টেবল একটা রাজনৈতিক দলের কর্মকাণ্ড, এরা জাতিকে নেতৃত্ব দিবে, একটি নির্বাচনে জয়লাভ করবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বা শেখ হাসিনার চাইতে দেশ ভালো চালাবে, এটা সম্ভব না। এবং গত 14 মাসে এই যে রাজনৈতিক দলগুলোর যে মেরুদণ্ড, এই মেরুদণ্ড যেভাবে দুর্বল করে দেওয়া হয়েছে, ক্ষেত্র বিশেষে ভেঙে দেওয়া হয়েছে, যেভাবে তাদেরকে নতজানু করে দেওয়া হয়েছে, এটি খুব সহসা দূর হবে না। বহুদিন পর্যন্ত এটি চলতে থাকবে। এবং আগামীতে যদি কোনো তৃতীয় বা চতুর্থ শক্তির উদ্ভব হয়, কোনো অরাজনৈতিক শক্তির উদ্ভব হয়, তারা এই রাজনৈতিক দলগুলো গত 14 মাসে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্তের সুবিধা তারা নেবে। এবং একটা আমি নিজে ব্যক্তিগতভাবে বলতে পারি যে রাজনীতির প্রধান সম্পত্তি হলো হোপ, আশা থাকতে হবে। তো রাজনৈতিক দলগুলো শেখ হাসিনার জমানাতে, পুরো জমানাতে তারা একটা আশায় ছিল। সে 2009 থেকে একেবারে 25 পর্যন্ত তাদের মধ্যে একটা স্বপ্ন ছিল, তাদের মধ্যে লড়াই করার একটা মানসিকতা ছিল, বেঁচে থাকার একটা আগ্রহ ছিল। কিন্তু এখন রাজনৈতিক দলগুলো বেহেশত এবং দোজখের মাঝামাঝি জায়গার মধ্যে আছে। তারা কোনো হোপ তাদের মধ্যে নাই, কোনো আশা নেই, এমনকি কোনো ক্রোধ নেই। কথায় কথায় তারা ভয় পেয়ে যাচ্ছে এবং চিংড়ি মাছের মতো চিড়িং বিড়িং করে লাফাচ্ছে। একসময় মনে করছে তারা যে কোনো মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছুঁড়ে ফেলে দিতে পারে, একটু পরে আবার মনে করছে যে না, ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি ছুঁড়ে ফেলা হয়
তাহলে তারাও রাজনীতি থেকে আউটস্টেট হয়ে যাবেন এবং এখানে তৃতীয় শক্তি বা চতুর্থ শক্তি চলে আসবে বা আওয়ামী লীগ চলে আসবে। তো এই আতঙ্কর কারণে বড় বড় রাজনৈতিক দল যারা আছে, বিএনপি, জামাত, তাদের সবারই কিন্তু নিদ্রা ভঙ্গ হয়েছে, ঘুম হারাম হয়ে গেছে। এবং আপনি দেখেন অল্প কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ যারা চাঁদাবাজি করতে পেরেছে বা বিকল্প কোনো কিছু করতে পেরেছে, তাদের চেহারা সুরত ভালো হয়ে গেছে। আর বাকি যারা আছে তারা কিন্তু সবাই শুকিয়ে গেছে। এমনকি আপনি সালাউদ্দিন সাহেবকে দেখেন, মির্জা ফখরুল সাহেবকে দেখেন, এরা কিন্তু কেউ ভালো নেই। তো এমনকি জামাতের আমিরকে দেখেন, তার চেহারা কিন্তু আগের চেয়ে মলিন হয়ে গেছে। জামাতের কোনো লোক মানে আপনি তাদের মুখে ঠিক ওইরকম সাবলীল হাসি আপনি দেখতে পাবেন না। তো এই যে একটা অবস্থা তৈরি হলো, সেই অবস্থার পেছনে ডক্টর মোহাম্মদ ইউনূসের দোদুল্যমানতা এবং তিনি যে বিষয়ে সবচেয়ে বেশি কনফিডেন্স তার রয়েছে, যে তিনি কনভিন্স করতে পারেন এবং যা চান তাই হয়। এই তার যে কনভিন্সিং পাওয়ার, সেই কনভিন্সিং পাওয়ারের পরকাষ্ঠা দেখাতে গিয়ে তিনি এই 13 নভেম্বর যে ভাষণ দিলেন, এই ভাষণের ফলে যে ইতিহাস রচিত হয়ে গেছে ওই দিনে, সেই ইতিহাসের দায়ভার পুরো জাতিকে বহন করতে হবে। এবং এখন আমরা যে বিভেদ এবং বিসংবাদ দেখতে পাচ্ছি এবং সরকার যে কাজগুলো এই মুহূর্তে আবার নতুন করে শুরু করেছে, রাজনৈতিক দলগুলো আবার নতুন করে হিসাব শুরু করেছে, আবার যেভাবে বিভেদ বিসংবাদের যে দামামা বেজে উঠেছে, তাতে করে ডিসেম্বর মাসের 15 তারিখের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা এবং ফেব্রুয়ারি মাসে একটি সুন্দর, অবাধ, সুষ্ঠু নির্বাচন, বিশ্বকে অবাক করে একটি নির্বাচন, এটি আমার কাছে এখনও মনে হচ্ছে একটি অসম্ভব, অবাস্তব একটি বিষয়। মহান আল্লাহ গায়েবের মালিক আলোচনা করছি। সেই শিরোনামের প্রথম অংশ, হায় আল্লাহ খালেদ। এই বাক্যটি বাংলাদেশে সামাজিক মাধ্যমে ইদানিং একেবারে রীতিমতো ভাইরাল। কে খালেদ, হায় আল্লাহ কে বলেছে, কাকে কি বলেছে, এটা মোরালেস আপনারা সবাই জানেন। আজকে মূলত ওই বিষয়টা নিয়ে আমার কোনো আলোচনা করার দরকার নেই, বা এখানে খালেদকে নিয়ে বলা বা আল্লাহর কোনো বিষয় নিয়ে বলা, বা যিনি এই হায় আল্লাহ খালেদ বলেছেন তাকে কটাক্ষ করা বা তাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা, এটা আজকের এই ভিডিওতে নয়। মূলত একটা অতি প্রাকৃত একটা বিষয়, অতি প্রাকৃত বা প্রাগৈতিহাসিক একটি বিষয়। সেই বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়ের সঙ্গে বর্তমান রাজনীতি, বর্তমান সরকারের যে কর্মকাণ্ড এবং পরিণতি, মানে এটা কোন দিকে যাচ্ছে সেটা খুব স্পষ্টতে আপনারা বুঝতে পারবেন। প্রাগৈতিহাসিক যুগ থেকে, মানে সে আদি যুগ থেকে মানুষ বা যে কোনো প্রাণী সবসময় দেখবেন যে এরা শক্তের ভক্ত, নরমের জম। এই গেল এক। 2 নম্বর হলো যে এই শক্তের ভক্ত, নরমের জম, এটা মূলত জঙ্গলের শাসন বা জঙ্গলের ব্যবস্থা, জঙ্গল আইন। অতিরিক্ত নিষ্ঠুরতা যখন রাজনীতিতে প্রদর্শিত হয়, সমাজে বা পরিবারে যখন খুব অতিরিক্ত শাসন থাকে, মাত্রাতিরিক্ত শাসন থাকে, সেখানে কোনো অবস্থাতেই ভালো ফলাফল তৈরি হয় না। উল্টো যে জিনিসগুলো হয়, অনেকগুলো সম্ভাবনা নষ্ট হয়ে যায়। যেমন ধরেন আপনি গোলাপ ফুল ফুটাবেন, তো বড় বড় গোলাপ ফুল ফুটানোর জন্য আপনি খুব বেশি পানি দিলেন, বেশি সার দিলেন, তো দেখা গেল যে সারের কারণে সেই গাছ খুব বড় হয়ে গেল। নর্মালি একটা গোলাপ গাছ হয়তো 5 ফিট হবে বা 2 ফিট হবে, সেটা 10 ফিট হয়ে গেল, একেবারে বেশি লম্বা হয়ে গেল, কিন্তু কোনো অবস্থাতেই সে ফুল আর দিচ্ছে না। বা আপনি খুব বেশি পানি দিলেন, গাছের জন্য খুব বেশি পানি দরকার, কিন্তু পানি এত বেশি দিলেন যে সেই গাছের যে শিকড় সেটি পচে যাবে। আবার যদি আপনি কোনো কিছু না দেন, একেবারে কোনো কিছু না দেন, সারও দেবেন না, পানিও দেবেন না, তাও হবে না। ফলে জীবনে পরিমিত বোধ, প্রকৃতিতে পরিমিত বোধ, সমাজে, রাষ্ট্রে পরিমিত বোধ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আরেকটি হলো কনসিস্টেন্সি, ধারাবাহিকতা। যে কোনো জিনিসের ধারাবাহিকতা থাকতে হবে। তো যখন দীর্ঘকাল ধরে আমাদের সমাজে আমরা দুটো টার্ম ব্যবহার করি, একটা হলো দশক আর একটা হলো যুগ। 10 বছরে আমরা 1 দশক বলি, আর 12 বছরে 1 যুগ ধরি। তো কোনো একটা বিষয় যদি এই সমাজে 10 বছর কিংবা 12 বছর, 1 দশক বা 1 যুগ ধরে চলে,
ওটা একটা প্রথাতে পরিণত হয়, ওটা একটা আইনে পরিণত হয়ে যায়, ইংরেজিতে যেটিকে বলা হয় কাস্টমস। এখন শেখ হাসিনার জমানাতে 15 বছর ধরে তার যে শাসন কর্তৃত্ব ছিল, তার যে দমন পীড়ন ছিল এবং প্রতিপক্ষকে ভয় দেখানোর দুরন্ত, যাকে বলা হয় তার শক্তি, মেধা, যোগ্যতা, কৌশল ছিল। এর ফলে কি হলো, তার যারা প্রতিপক্ষ সবার যে হৃদয়ের মধ্যে কতগুলো মেশিন আছে, যেমন আপনি সাপ দেখলে ভয় পাবেন, স্বাভাবিক, কিন্তু সাপুড়েতে ভয় পায় না। আপনার হাতে যদি একটা ইনজেকশন দেয়া হয়, আপনি অনেক বড় বীর, বিরাট লেখক, সাহিত্যিক, সাংবাদিক, সারাদিন পিস্তল চালান, মস্ত বড় যাকে বলা হয় শিকারী, কিন্তু ছোট্ট একটা ইনজেকশন দিয়ে যদি বলা হয় যে এই ছাগলের পাছার উপর এই ইনজেকশনটা পুশ করেন, আপনি দেখবেন যে আপনি পারবেন না। কিংবা ছাগলের পাছা বাদ দিলাম, মুরগির রান, ওইখানে একটা ইনজেকশন পুশ করে আপনি একটু এই ওষুধটা পুশ করে দেন, আপনি একটু নিজে চিন্তা করেন তো যে আপনি সেটা পারবেন কিনা, আপনার হাত কীভাবে থরথর করে কাঁপবে। কিংবা যদি বলা হয় যে এই ইনজেকশনটা খুবই জরুরি এখন আপনার নিজের শরীরে, এটা যদি আপনি নিজে পুশ না করেন তাহলে আপনি মরে যাবেন। তো আপনাদের কয়জনের সাহস আছে একটা ছোট্ট সিরিঞ্জ নিজের সেই হাতে, পায়ে, পশ্চাৎ দেশে যেখানে মাংস পেশি রয়েছে সেখানে আপনি এভাবে ঢোকাতে পারবেন? দেখেন তো, একটু চিন্তা করে দেখেন। অথচ এই বস্তির যারা ছেলেরা, যারা নেশাগ্রস্ত, অনেক ভিখারিয়া ইদানিং দেখা যাচ্ছে যে ডেইলি 20 বার 30 বার করে সে নিজের শরীরে ইনজেকশন পুশ করে সে নেশাগ্রস্ত হচ্ছে। তাহলে মানে জীবনটা হলো একটা প্র্যাকটিস, ম্যাটার অফ প্র্যাকটিস। এখানে রাতারাতি আপনি কোনো কাজ করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে যেটা হলো যে শেখ হাসিনার জমানাতে আমাদের অনেকের অনেক মেশিন নষ্ট হয়ে গেছে। মস্তিষ্কের যেখানে চিন্তা করে, পজিটিভ চিন্তা করে, ইতিবাচক চিন্তা করে, যেখান থেকে প্রোডাক্টিভিটি আসে, সেই চিন্তাটা নষ্ট হয়ে গেছে বলতে গেলে সেই শেখ হাসিনার জমানাতে ভয়ের কারণে। এরপরে বুকের মধ্যে অনেকে দেখবেন যে ভয় পেলে বুক ধড়ফড় করে, আবেগে, ভালোবাসায়, প্রেমে বুক ধড়ফড় করে, দিল কেউ না ধাক ধাক করে। তো সেভাবে আমাদের মধ্যে যে ভয় পাওয়ার প্রবণতা, এটা একেবারে রীতিমতো 15 বছর এস্টাবলিশড হয়ে গেছে, এটা কাস্টমস আইনে পরিণত হয়েছে যে আমাদের ভাত না খেলেও চলবে, এমনকি আমাদের পোশাক না পড়লেও চলবে, কিন্তু ভয় আমাদের পেতেই হবে, আমাদের দ্বিধা দ্বন্দ্ব থাকতে হবে। এবং আমাদের যেহেতু আমরা বাইরে কারোর সঙ্গে পারি না, শেখ হাসিনার সঙ্গে পারি না, তার পুলিশের সঙ্গে পারি না, তার র্যাবের সঙ্গে পারি না, কাজেই আমরা আমাদের ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, স্ত্রী, এদের সঙ্গে আমাদের বাহাদুরি দেখাতেই হবে। ফলে দেখবেন যে গত 15 বছর গৃহের অশান্তি বেড়ে গেছে এবং দাম্পত্য সম্পর্ক, পারিবারিক সম্পর্ক নষ্ট হয়ে গেছে। তাই গেল দিল কিউ না ধাক ধাক করে, দিল খুব ধাক ধাক করে। এরপর হইল পেটের যে ক্রিয়া প্রতিক্রিয়া, এটাও কিন্তু দেখবেন যে আপনার শরীর মন যখন ভালো থাকে, আপনি আনাম একটা আস্ত গরু খেয়ে আপনি হজম করতে পারবেন। কিন্তু যখন আপনার শরীর মন ভালো থাকে না, আপনার গ্যাস হবে, পেট পুটপুট করবে এবং আরও নানা রকম সমস্যা আপনি আক্রান্ত হবেন। এবং সেই জিনিসগুলো এই গত 15 বছর ধরে আমাদেরকে পেয়ে বসেছে। আপনি যে কোনো গুরুত্বপূর্ণ জায়গাতে যাবেন, সেটা রেলের হোক, অফিস হোক, আদালত হোক, তো সেখানে আপনি সেই একটু বয়স্ক যারা লোকজন আছে বা এমনি ইয়াং, তারাও ফটফট ফটফট করে আপনার ছাড়ছে, বায়ু ছাড়ছে, যেটা আজ থেকে 10-15 বছর আগে কল্পনাই করা যেত না। আপনি সেফায়েতুল্লাহ সেফু বলছিলেন যে এরকম সাবেক যে অর্থমন্ত্রী আবুল মাল্লা আব্দুল মুহিত, মানে তিনি নাকি অফিসে বসে সারাদিন এই কাজ করতেন এবং গন্ধে তার রুমের মধ্যে কেউ ঢুকতে পারতো না। সত্য মিথ্যা আমরা জানি না, কিন্তু ব্যাপার হলো যে মানুষ যখন অতিরিক্ত টেনশনে থাকে বা শরীর ভালো না থাকে, তার এই পেটের যন্ত্রণা হয়, শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়ে যায়, আর্থাইটিস রোগ হয়ে যায় বিভিন্ন কারণে। তো এই গত 15 বছরের আমাদের এই যে ভীতিকর একটা সামাজিক অবস্থা, এর ফলে আমাদের মনোজগৎ, মস্তিষ্ক, শরীরে যে পক্ষাঘাত শুরু হয়েছে,
এই পক্ষাঘাত অবস্থা থেকে যখন অলনে ছাড়েন আমরা, মানে মুক্ত বিহঙ্গের মতো উড়তে সুযোগ পেলাম শেখ হাসিনা চলে যাওয়ার পর, তো আমাদের অবস্থা হলো সেই রকম। আপনি দেখবেন যে একটা পাখি বহুদিন ধরে খাঁচার মধ্যে লুকায়িত অবস্থায় আছে বা বন্দি অবস্থায় আছে। তো এটা যেন তেন বন্দি না, মানে আপনার তাকে পাখিটাকে আলো মানে আধারিতে রাখা হয়েছে, অন্ধকারের মধ্যে রাখা হয়েছে, এবং খাঁচার মধ্যে তার পাখা ঝাপটানোর কোনো সুযোগ হলো না। আপনি ওই পাখিটাকে বের করে দেন, সূর্যের আলোর মধ্যে সে চোখ বুজে থাকবে, এবং কোনো অবস্থাতে ওরা তো দূরের কথা, তাকে যেখানে বসিয়ে রাখছেন ওখানে সে বসে থাকবে। এটা হলো নিয়ম। তো আমাদের যে অবস্থা হলো সেই 2024 সনের আগস্ট মাসের 5 তারিখে আমরা ভীতু সন্ত্রস্ত যে সমস্ত মানুষ শেখ হাসিনার দ্বারা অত্যাচারিত নিষ্পেষিত ছিলাম, আমরা মুক্ত বিহঙ্গের মতো যখন উড়ার সুযোগ পেলাম, আমরা আসলে উড়তে পারিনি। আমাদের যা দেখার ছিল আমরা সাথ দেখতে পারিনি, আমাদের যা বলার ছিল বলতে পারিনি, যা শোনার ছিল আমরা শুনতে পারিনি। ফলে এই গত 14 মাসে যে তছনছ হয়ে গেছে, সব কিছু তছনছ হয়ে গেছে, এবং সেটা দেখে আমার এই যে আফসোস করতে ইচ্ছে করছে, হায় আল্লাহ বা হায় খালেদ, এটা কি হলো? এটা তো হওয়ার কথা ছিল না। সব কিছু যেন এলোমেলো হয়ে গেছে। তো এই যে সমস্যা, এই সমস্যার ফলে কি হলো, যারা এই অল্প সময়ের মধ্যে গত 14 মাসে যাদের ভূমিকা ছিল খুবই দুর্বল প্রাণী, ধরুন খরগোশের মতো কিংবা ছাগলের মতো, তা আবার ছাগল না, বাচ্চা ছাগল, কিংবা ধরুন আরো নিরীহ প্রাণী কি আছে, মুরগির মতো বা মোরগের মতো। তো অলনে ছাড়েন এই প্রাণীগুলোর নাম বললাম এই কারণে, আপনি মোরগ দেখবেন খুব দুর্ধর্ষ, মুরগিও কিন্তু খুব দুর্ধর্ষ। অলনে ছাড়েন বিশেষ সময়টাতে এরা খুব রাগ হয়ে যায়, এবং ঘাড়ের পশম তারা খাড়া করে বাঘ সিংহর সঙ্গে পর্যন্ত লড়াই করতে যায়, গোকরা সাপকে আঘাত করতে যায়। এই মুরগি এবং মোরগ। একইভাবে ছাগলের অবস্থা, ছাগল সম্পর্কে তো আপনারা সবাই জানেন যে ছাগল সেটা লেডি ছাগল হোক কিংবা জেন্টস হোক, পুরুষ হোক বা নারী হোক, ছাগ বা ছাগি শিং যদি থাকে নাও থাকে, ও আপনাকে গুঁতা দেওয়ার চেষ্টা করবে। আপনি ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছেন, ও আবার পা দুটো উঁচু করে এসে দেবে। এবং বাচ্চা ছাগল হোক বুড়া ছাগল হোক, সবার মধ্যে এই জিনিসটা একেবারে প্রবল, এবং ছাগলের কোনো বাছবিচার নেই। এ সেনাপ্রধান যে আছে তাকেও যেভাবে ট্রিট করবে গুঁতো দেওয়ার জন্য, আর একই সঙ্গে যদি সে আরেকটা ছাগল পায়, সেই ছাগলের সঙ্গে যেভাবে সে গুতাগুতি করবে, সেনাবাহিনী প্রধানের সঙ্গে গুতাগুতি করবে। সে খেলনা গাড়ির সঙ্গে যেভাবে গুতাগুতি করবে, তার সামনে যদি একটা ট্যাঙ্ক এসে যায় বা যে মিলিটারি অ্যাপাচি যে গাড়িগুলো রয়েছে সেগুলো আসে, সেখানে সে একই ভঙ্গিতে সে গুতাগুতি করবে। ছাগল তো মুরগি, ছাগল, এই ইভেন ভেড়া তো আরো ডেঞ্জারাস, মানে সে তাকে আপনি মেরে নেওয়া ফেলা পর্যন্ত আপনি নিবৃত্তি করতে পারবেন, সে গুতাতে থাকবেই, এবং সর্বশক্তি দিয়ে লাফিয়ে লাফিয়ে সেই, মানে কাউকে যদি ভেড়ায় আক্রমণ করা শুরু করে, দেখা গেল যে ওই লোকটা কি বলবো গাছে উঠেও সে রেহাই পায় না, সে 3-4 ঘন্টা ভেড়া দাঁড়িয়ে থাকে যে সে গুঁতো মারবে। তো ফলে কি হলো, এই যে বিরূপ যে অবস্থা, সেই বিরূপ অবস্থার মধ্যে আমাদের এই সমাজে গত 15টি বছর ধরে যারা মুরগির অবস্থায় ছিল, মোরগের মতো ছিল, ছাগলের মতো ছিল, ভেড়ার মতো ছিল, তারা উন্মুক্ত অবস্থায় অলনে ছাদেন রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেল, বাঘ হয়ে গেল, গন্ডার হয়ে গেল, তারপর আর কি বলবো, যেগুলো দেখলে ভয় লাগে, মানে যাকে বলা হয় ভল্লুক কিন্তু খুব ডেঞ্জারাস প্রাণী, ভল্লুক হয়ে গেল, গরিলা হয়ে গেল। এরপরে 3 থেকে 4 মাস তারা এইভাবে খুব, মানে সেই টারজানের মতো বুক চাপড়ে চাপড়ে আফ্রিকার জঙ্গলে তারা যেভাবে, মানে সেই টারজানের বন্ধু প্রাণীগুলো যেভাবে দাপট দেখালো, এইভাবে আমাদের জনারণ্যে, জনগণের যে অরণ্য, সেই অরণ্যে তারা দাপট দেখানো শুরু করলো। তাদের সম্পদ লাগবে, সেটা গরু চুরি করে হোক, তাদের আধিপত্য দেখাতে হবে, সেটা যাকে বলা হয় যে ঢাকাতে যে পাবলিক টয়লেট আছে, সেই পাবলিক টয়লেটের উপর মাত্র বেড়ে দেখানো হোক, ফুটপাথ হোক,
কিংবা মানে রাস্তায় যে ভ্রাম্যমাণ পতিতা আছে সেই তাদেরকে টিকিট দিয়ে লাইসেন্স দেওয়া, যে তোমরা এই এলাকাতে নিরাপদে কাজ করতে পারবে, পুলিশ তোমাদেরকে ধরবে না, এবং এই জিনিসটা ভাগাভাগি করে নেওয়া, যে তুমি এই এলাকায় থাকবে, জোনাকি সিনেমা হলের সামনে তুমি থাকবে, তুমি রাজমণি সিনেমা হলের সামনে থাকবে, এরকম ভাগ করে দেওয়া। এই কাজ করতেও এই সমস্ত ছাগলদের কোনো রকম মানে লজ্জা হয়নি, বিবেকবোধে বাঁধেনি, তারা সেই কাজগুলো করে যেভাবে হোক আধিপত্য দেখাতে হবে। তো এই জিনিসগুলো তারা দেখিয়েছে গত 14 মাসে। কিন্তু এখন আমি যখন আজকের এই ভিডিওটা করছি তখন কি যেন হচ্ছে, কিসের যেন আওয়াজ পাওয়া যাচ্ছে, কারা যেন চলে গেছে, কারা যেন চলে গেছে, কারা যেন পদত্যাগ করেছে, কারা যেন উৎসাহ হারিয়ে ফেলছে, কারা যেন ভয় পাচ্ছে, কারা যেন উৎসাহ দেখাচ্ছে। মানে সব মিলিয়ে যে একটা রিদম আছে সমাজের, সেই রিদমে সেই যে পুরনো ভয়, আতঙ্ক, ভীতি, যা কিনা আপনার মন, মস্তিষ্ক, পেট, হাঁটুর যে সন্ধি, সব কিছু মানে আপনাকে এলোমেলো করে দিয়েছে। তো সেই জায়গাগুলোতে আবার নতুন করে অজানা ব্যথা, অজানা বেদনা, অজানা আশঙ্কা তৈরি হয়েছে। 15 বছর ধরে যে ভয়টা ছিল এটা একটা ডাইরেক্ট, যেমন আপনি একটা সাপ দেখলেন, সেটাকে দেখে ভয় পাওয়া, সেটার একটা লিমিট আছে। কিন্তু আপনি সাপটা দেখতে পাচ্ছেন না, কিন্তু বারবার অন্ধকার রাতি চারিদিক থেকে গোকরা সাপের ফোঁস ফোঁস আওয়াজ হচ্ছে, হয়তো কোনো মানুষ করছে, কিন্তু এই ধরনের ভয় কিন্তু আপনার হার্ট অ্যাটাক হয়ে যাবে। তো আওয়ামী লীগকে দেখে, শেখ হাসিনাকে দেখে, র্যাবকে দেখে, পুলিশকে দেখে, ছাত্রলীগকে দেখে, যুবলীগকে দেখে ফেস টু ফেস আপনি যে ভিতর সন্ত্রস্ত হতেন, ওটা আপনার অ্যাটলিস্ট আপনাকে ইমব্যালেন্সড করতো না। আপনি দৌড়াতে পারতেন, পালাতে পারতেন, কাঁদতে পারতেন, সাহায্য চাইতে পারতেন। কিন্তু শঙ্কাটা যখন মানে অজানা জায়গা থেকে আসে, অচেনা জায়গা থেকে আসে, ভূতের মতো, প্রেতের মতো, জিনের মতো আসে, আর সে সকল আতঙ্কে যদি দেখেন যে বড় বড় এই কয়েক মাসে যারা রয়্যাল বেঙ্গল টাইগার, যারা বাঘ, সিংহ, গন্ডার, হাতি এরকম আকৃতি ধরে, মানে একটা ছাগলকে খুব করে ফুলানো হলো আচ্ছা মতো, ভিতরে প্লাস্টিকের ছাগল বা ধরেন রাবারের ছাগল, আচ্ছা মতো পাম দিয়ে সেটাকে হাতি বানানো হলো। তারপরে হঠাৎ করে দেখলেন আপনার চোখের সামনে আবার সেই হাতিগুলো সেই ছাগলে পরিণত হয়ে গেল এবং তারা পালিয়ে গেল। আর যে কারণে তারা পালালো বা ছোট হয়ে গেল সেই কারণ আপনি জানেন না, কিন্তু চারিদিক থেকে নানা রকম অদ্ভুত অদ্ভুত সব স্বপ্ন, দুঃস্বপ্ন, শব্দ, তারপরে শেষে যাকে বলা হয় আতঙ্ক আপনাকে তাড়া করছে। এই অবস্থাতে যা হয়, মানুষের হার্ট অ্যাটাক হয়, হৃদকম্পন বন্ধ হয়ে যায়, স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করে। তো এই যে বাংলাদেশের এখন যে দুর্বোধ্য রাজনীতির অবস্থা, সেই দুর্বোধ্য রাজনীতির অবস্থাতে আমরা ঠিক 1 সপ্তাহ পরে কি হবে সেটা তো দূরের কথা। আজকের যে আপনি রাতটা যাপন করছেন, সকালে যে সূর্যটা উঠবে, ওঠার পরে দেশের পরিস্থিতি কি হবে, আপনার ব্যবসা বাণিজ্য, আয় রোজগারের অবস্থা কি হবে, ইত্যাদি নানা বিষয় নিয়ে জাস্ট আপনার মধ্যে যে আতঙ্ক কাজ করে, সেই আতঙ্ক কাজ করার ফলে আপনি শুধু বারবার পিছনে তাকাচ্ছেন, কারা আছে, ডানে তাকাচ্ছেন, বামে তাকাচ্ছেন, সামনে তাকাচ্ছেন, কারা এখনো আছে আর কারা চলে গেছে। তো যারা চলে গেছে আপনারও মনে হচ্ছে যে আমিও তো যাব, কিন্তু আপনি যাবেন কই? যাদের যাওয়ার জায়গা আছে তারা গেছে, এবং এখনো যারা যাননি অথচ যাওয়ার জায়গা আছে তারাও যাবেন। কিন্তু আপনি তাদের সংস্পর্শে থেকে যেভাবে এই জমিনে আপনি আপনার কর্মকাণ্ডকে মানুষের ঘৃণার বস্তু করে ফেলেছেন, মানুষের আক্রমণের বস্তু করে ফেলেছেন, এবং নিজেকে অসহায় এবং দুর্বল, আগের চাইতে দুর্বল করে ফেলেছেন। কাজেই উদ্ভূত এই পরিস্থিতিতে আমরা সবাই কী ধরনের বিপদ বিপত্তিতে আছি, এটা আমি মনে করি যে কারো নাম মেনশন না করে, কাউকে ইন্ডিকেট না করে যদি ইন জেনারেল এই কথাগুলো বলি, আশা করি যে আপনারা সেটা বুঝতে পারবেন, এই বোঝার মতো যতটুকু যোগ্যতা আছে, আশা করি সেই যোগ্যতাটা এখন আমাদের চলে যায়নি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।